অতীতের পৃথিবীতে জেনেটিক মেটেরিয়াল কিভাবে তৈরি হওয়া সম্ভব? ডিএনএ অথবা আরএনএর ভেতরে ইনফরমেশনগুলো আসে কিভাবে? এর উত্তরটা বোঝার জন্য ডিএনএ অথবা আরএনএ কি মলিকিউলস জুড়ে জুড়ে তৈরি হয় এবং তারা কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটু বেসিক আইডিয়া থাকা প্রয়োজন। আমাদের শরীরের ভিতরে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে বিভিন্ন রকম প্রোটিন মলিকিউল তৈরি হয় এবং এই বিভিন্ন প্রোটিন মলিকিউলসগুলো আমাদের শরীরে বিভিন্ন রকম কাজ করে। আমাদের শরীরের ভেতরে প্রোটিন দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের হরমোন, বিভিন্ন ধরনের এনজাইম, যেগুলো শরীরে বিভিন্ন প্রকার কাজ করে শরীরকে বাঁচিয়ে রাখে। আপনার শরীরে কি ধরনের প্রোটিন কতটা পরিমাণ তৈরি হবে তার উপর নির্ভর করে আপনি কালো হবেন না ফর্সা হবেন, বেটে হবেন না লম্বা হবেন ইত্যাদি। এবং আপনার শরীরে কি ধরনের প্রোটিন কতটা তৈরি হবে সেই সমস্ত ইনফরমেশন থাকে আপনার ডিএনএর ভেতর। আমরা যখন মাছ, মাংস, ডিম বিভিন্ন রকম প্রোটিন খাই, সেই প্রোটিনগুলো আসলে ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিডের লম্বা লম্বা চেন। প্রোটিনের মলিকিউলসগুলো সাইজে এত বড় বড় যে এই প্রোটিনের মলিকিউলসগুলো পেটের ইনার ওয়ালে থাকা ছোট ছোট ফুটো দিয়ে যে ঢুকে পড়ে রক্তের সাথে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়বে তার উপায় নেই। তাহলে উপায়? আসলে খাবার হজম হওয়া মানে এই বড় বড় মলিকিউলসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। পেটে হজম হওয়ার পর সেই লম্বা লম্বা প্রোটিনের চেন ভেঙে গিয়ে ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিডগুলো রক্তের মধ্যে দিয়ে বিভিন্ন কোষের মধ্যে ঢোকে। আমাদের শরীরে অবস্থিত আধুনিক কোষগুলোর ভেতর একটা প্রোটিন ফ্যাক্টরি আছে যার নাম রাইবোজোম। এটা এক ধরনের সেল অর্গানেলস অর্থাৎ কোষ অঙ্গাণু। এই রাইবোজোম অ্যামাইনো অ্যাসিডগুলোকে জুড়ে জুড়ে নতুন নতুন প্রোটিন তৈরি করতে সাহায্য করে। রাইবোজোমের মধ্যে থাকা এনজাইম এই কাজটা করে। এই রাইবোজোম মেইনলি আরএনএ অ্যান্ড প্রোটিন দিয়ে তৈরি। টিআরএনএর এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে, মানে রাইবোজোমের ভেতরে থাকা আরএনএগুলো বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনকে প্রভাবিত করতে পারে। যেমন অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরপর জুড়ে জুড়ে প্রোটিন মলিকিউল তৈরি করতে পারে, আরও বিভিন্ন বায়োমলিকিউলস তৈরি করতে পারে। আর্লি আর্থে যে ধরনের সরল ইনঅর্গানিক মলিকিউলসগুলোর অস্তিত্ব ছিল, যেমন হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার ভেপার ইত্যাদি, এবং যে ধরনের এনার্জি সোর্স ছিল যেমন লাইটনিং স্ট্রাইকস, ভলক্যানিক অ্যাক্টিভিটি, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ইত্যাদি, এবং যে ধরনের পরিবেশ ছিল মানে রিডিউসিং অ্যাটমসফিয়ার, মানে হাইড্রোজেনের আধিক্য এবং অক্সিজেনের অনুপস্থিতি, সমুদ্রের গভীরে হাইড্রোথার্মাল ভেন্টসের মতো অ্যাটমসফিয়ার, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন ঘটাতে সাহায্য করে এমন পদার্থের উপস্থিতি, মানে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি করতে পারে এমন মিনারেল সারফেসের উপস্থিতি, মানে অতীতের পৃথিবীর পরিবেশ যেমন ছিল সেইগুলো কনসিডারেশনে রেখে সেই রকম অবস্থা ল্যাবরেটরিতে তৈরি করে বিভিন্ন অজৈব পদার্থ দিয়ে বিভিন্ন জৈব অণু অর্থাৎ অর্গ্যানিক মলিকিউলস ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব হয়েছে। যেমন বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, শর্ট অ্যান্ড লং চেন ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওবেসেস, সুগার মলিকিউলস ইত্যাদি। আর্লি আর্থ অর্থাৎ প্রিবায়োটিক আর্থের বিভিন্ন অবস্থা বজায় রেখে এত সহজে জীবনের জন্য প্রয়োজনীয় অর্গ্যানিক মলিকিউলসগুলো তৈরি করা সম্ভব হয়েছে যে তার থেকে প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি হতে পারে যে অতীতের পৃথিবীতে ইনঅর্গ্যানিক অ্যাটমস অ্যান্ড মলিকিউলস থেকে অর্গ্যানিক মলিকিউলস তৈরি হয়েছিল এবং পৃথিবীতে সেই সময় জীবন ছিল না, অথচ প্রচুর জৈব পদার্থের অস্তিত্ব ছিল। আর্লি আর্থের সমুদ্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে সমুদ্রের জলে মিলেমিশে প্রচুর অর্গ্যানিক মলিকিউলসের অস্তিত্ব ছিল, তাই এর নাম দেওয়া হয়েছে প্রাইমোডিয়াল স্যুপ। এই প্রাইমোডিয়াল স্যুপই হয়তো জীবন সৃষ্টির প্রাথমিক পদক্ষেপ। কিন্তু শুধু এটুকুতেই বিজ্ঞানমনস্ক মানুষেরা এই সিদ্ধান্তে আসে না যে জড় পদার্থ থেকেই জীবের সৃষ্টি হয়েছে। আধুনিক যে কোনো একটা কোষ অর্থাৎ সেল যদি আমরা দেখি তাহলে দেখব যে সেই কোষটা ভীষণই জটিল, যার ভেতরে বিভিন্ন কোষ অঙ্গাণু রয়েছে অর্থাৎ সেল অর্গানেলস রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, ডিএনএ বা আরএনএ রয়েছে, ডিএনএ এবং আরএনএর ভেতর বিভিন্ন ইনফরমেশন রয়েছে, ভীষণ জটিল কোষ পর্দা অর্থাৎ সেল মেমব্রেন রয়েছে। এই কারণে যে সকল মানুষ বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ তৈরি করেছে, তাদের প্রশ্ন, কিভাবে এত জটিল একটা সেল কিছু জড় পদার্থ নিজে থেকে মিলেমিশে তৈরি হতে পারে?
আসলে অ্যাবায়োজেনেসিসের গভীরে ঢুকে বিষয়টাকে বোঝার চেষ্টা না করলে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক। অ্যাবায়োজেনেসিস বলে না যে অর্গ্যানিক মলিকিউলসগুলো জাস্ট মিলেমিশে একদিনে এত জটিল আধুনিক সেল তৈরি করেছে। বিবর্তন অর্থাৎ ইভ্যালুয়েশনের বিভিন্ন প্রমাণগুলো নিয়ে ঘাটাঘাটি করলে আমরা দেখতে পাবো যে যত অতীতের দিকে যাওয়া যায় তত জীবের শরীরের গঠন সরল থেকে সরলতর ছিল, সেলের ভেতরের গঠনও সরল থেকে সরলতর ছিল। একটা ইউক্যারিওটিক সেলের তুলনায় একটা প্রোক্যারিওটিক সেল অনেকটা সরল, এবং আধুনিক একটা প্রোক্যারিওটিক সেলের তুলনায় অতীতের একটা প্রোক্যারিওটিক সেল আরও সরল ছিল। এইভাবে পেছন দিকে চলতে থাকলে আমরা একদম সরল, ভীষণই সরল একটা সেলের কাছে গিয়ে পৌঁছাবো। এই ভীষণই সরল সেলটার নাম দেওয়া হয়েছে প্রোটোসেল। এই প্রোটোসেল হলো পৃথিবীতে তৈরি হওয়া একদম প্রথম সেল। আধুনিক সেলগুলোর মতো প্রোটোসেল এত জটিল নয়, ভীষণ ভীষণ ভীষণই সরল। এই প্রোটোসেল কতটা সরল? এই প্রোটোসেল এতটাই সরল যে সবথেকে মিনিমাম যে কটা মলিকিউল থাকলে একটা সেল বৃদ্ধি পেতে পারে এবং নতুন সেল তৈরি করতে পারে। এখন প্রশ্ন হলো, এই দুটো কাজের জন্য কিসের প্রয়োজন? এই দুটো কাজের জন্য ডিএনএ অথবা আরএনএর মতো জেনেটিক মেটেরিয়াল প্রয়োজন, যারা একটা থেকে ডিভাইডেড হয়ে দুটো হতে পারে। এবং শুধু ডিএনএ অথবা আরএনএ থাকলেই হবে না, ডিএনএ অথবা আরএনএকে একটা বদ্ধ জায়গায় একটা ভেসিকেলসের ভেতর আবদ্ধ থাকতে হবে, যাতে পরিবেশের অন্যান্য উপাদান থেকে সেলের জেনেটিক মেটেরিয়ালটা আলাদা থাকতে পারে, অর্থাৎ কোষ পর্দা মানে সেল মেমব্রেনের প্রয়োজন। আমাদের শরীরে অবস্থিত আধুনিক কোষগুলোর ভেতর একটা প্রোটিন ফ্যাক্টরি আছে যার নাম রাইবোজোম। এটা এক ধরনের সেল অর্গানেলস অর্থাৎ কোষ অঙ্গাণু। এই রাইবোজোম অ্যামাইনো অ্যাসিডগুলোকে জুড়ে জুড়ে নতুন নতুন প্রোটিন তৈরি করতে সাহায্য করে। কিন্তু অতীতের পৃথিবীতে একদম সরল প্রোটোসেলের ভেতর এত কমপ্লেক্স সেল অর্গানেলস রাইবোজোমের অস্তিত্ব থাকার কথা নয়। তাহলে প্রোটোসেলের ভিতরে অ্যামাইনো অ্যাসিডগুলোকে জুড়ে জুড়ে কে প্রোটিন তৈরি করবে? অতীতের পৃথিবীতে এনজাইমেটিক রিয়াকশনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে প্রোটিন তৈরি হওয়া সম্ভব, কিন্তু আর্লি আর্থে এনজাইম আসবে কোথা থেকে? আরএনএর এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে, এটা প্রমাণিত সত্য। অর্থাৎ অতীতের প্রোটোসেলের ভিতরে আরএনএর উপস্থিতি প্রয়োজন। কিন্তু অতীতের সরল প্রোটোসেল আরএনএ পাবে কোথা থেকে? তাছাড়া কোন কোন অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে কোন কোন প্রোটিন তৈরি হবে সেই ইনফরমেশনটা আসবে কোথা থেকে? ইনফরমেশন তো থাকে ডিএনএর ভিতরে, কিন্তু ডিএনএ মলিকুলের গঠন অনেক জটিল। তাহলে অতীতের সরল প্রোটোসেলে ডিএনএর উপস্থিতি কিভাবে থাকা সম্ভব? প্রোটোসেলের ভিতরে ডিএনএ যদি না থাকে তাহলে ইনফরমেশনগুলো কিসের ভিতর থাকবে? ডিএনএ 4 ধরনের নিউক্লিওটাইড মলিকিউলস দিয়ে তৈরি: অ্যাডেনাইন, গুয়ানাইন, সাইটোসিন অ্যান্ড থাইমিন। এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার ভিন্ন ভিন্নভাবে সাজিয়ে ভিন্ন ভিন্ন অর্থবহ সেন্টেন্স তৈরি করতে পারে। ঠিক সেই রকমভাবে ডিএনএর ভিতরে অবস্থিত 4 ধরনের নিউক্লিওটাইড আলাদা আলাদা সিকোয়েন্সে সজ্জিত হয়ে আলাদা আলাদা ডিএনএ তৈরি করে। এই 4 ধরনের নিউক্লিওটাইড আপনার এবং আমার দুজনের ডিএনএর ভেতরেই আছে, কিন্তু আপনার ডিএনএ অ্যান্ড আমার ডিএনএর ভেতর বেসিক পার্থক্যটা হলো আমাদের দুজনের ডিএনএতে নিউক্লিওটাইডের সিকোয়েন্সটা আলাদা। তাই ডিএনএর ভেতরে থাকা ইনফরমেশনগুলো আলাদা। তাই ভিন্ন ভিন্ন প্রোটিন তৈরি হবার কর্মকাণ্ডগুলোও আলাদা। তাই আমি এবং আপনি আলাদা। ডিএনএর গঠন যেহেতু ভীষণই জটিল, এত জটিল একটা স্ট্রাকচার অতীতের পৃথিবীতে প্রাইমোডিয়াল স্যুপের ভিতর অটোমেটিক তৈরি হতে পারে এটা ধারণা করা সম্ভব হচ্ছে না। তাহলে উপায়? তাহলে কি প্রোটোসেলের ভেতরে ডিএনএ নয় আরএনএ থাকার সম্ভাবনা আছে? আরএনএর ভেতরেও তো ইনফরমেশন থাকে, যেমন আরএনএ ভাইরাসের ভেতর সেই ভাইরাস সংক্রান্ত সমস্ত ইনফরমেশন থাকে। তাছাড়া আধুনিক সেলগুলোতে ডিএনএর ভেতরে থাকা ইনফরমেশনগুলো একই রেখে, মানে ডিএনএ সিকোয়েন্স একই রেখে এমআরএনএ তৈরি হয়। সেই আরএনএর ভিতরে থাকা ইনফরমেশন রিড করে করে রাইবোজোম প্রোটিন তৈরি করে।
অর্থাৎ আরএনএর ভেতরেও ইনফরমেশন থাকে এবং আরএনএর গঠন ডিএনএর গঠনের তুলনায় অনেকটাই সরল। আরএনএর ভেতর 4 ধরনের নিউক্লিওটাইড থাকে: অ্যাডেনাইন, গুয়ানাইন, সাইটোসিন অ্যান্ড ইউরাসিল। এই 4 ধরনের নিউক্লিওটাইডের সিকোয়েন্স কেমন আছে তার উপর নির্ভর করে কী ধরনের প্রোটিন তৈরি হবে। আবার আরএনএর এনজাইমেটিক অ্যাক্টিভিটিও আছে। আরএনএ যেহেতু সিঙ্গেল স্ট্র্যান্ডেড, তাই এর ওপেননেসের কারণে আরএনএ প্রোটিনের মতো ফোল্ড হতে পারে। এনজাইম তো প্রোটিন দিয়েই তৈরি হয়, আরএনএ এনজাইমের মতো কাজ করতে পারে। অর্থাৎ আরএনএ বিভিন্ন রিয়াকশানকে প্রভাবিত করতে পারে, বিভিন্ন বায়োমলিকুলস তৈরি করতে সাহায্য করে। ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে দেখা গেছে যে আরএনএ হলো সেলফ রেপ্লিকেটিং মলিকুলস, মানে নিজেই নিজেকে তৈরি করতে পারে। আরএনএ যেহেতু জেনেটিক্স এবং এনজাইম দুভাবেই কাজ করতে পারে, মানে আরএনএর ভিতরে ইনফরমেশন থাকতে পারে, আবার রিয়াকশানকেও প্রভাবিত করতে পারে। তাই এটা ধারণা করা খুবই যুক্তিযুক্ত যে প্রথম সরল প্রোটোসেলের ভেতর জেনেটিক মেটেরিয়াল হিসাবে ডিএনএ নয়, আরএনএর অস্তিত্ব ছিল। কিন্তু অতীতের পৃথিবীতে আরএনএ তৈরি হবে কিভাবে? যে নিউক্লিওটাইডগুলো জুড়ে জুড়ে আরএনএ তৈরি হয়, সেই নিউক্লিওটাইডগুলো তৈরি হয় ফসফেট গ্রুপ, সুগার এবং বিভিন্ন নিউক্লিয় বেসের সাহায্যে, যেগুলো অতীতের পৃথিবীর পরিবেশে সহজেই তৈরি হওয়া সম্ভব। প্রাইমোডিয়াল সুপের ভিতরে এদের অস্তিত্ব থাকা স্বাভাবিক। বিভিন্ন ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে দেখা গেছে যে অতীতের পৃথিবীতে এই নিউক্লিওটাইডগুলো পরস্পর যুক্ত হয়ে, মানে পলিমারাইজেশনের ফলে আরএনএ মলিকুলস তৈরি হওয়া সম্ভব। জাস্ট কিছু মিনারেলসের উপস্থিতি অথবা ভেরি সিম্পল ফিজিক্যাল প্রসেস যেমন ফ্রিজিং, এর ফলে নিউক্লিওটাইডের পলিমারাইজেশন সম্ভব। মানে নিউক্লিওটাইড জুড়ে জুড়ে আরএনএ তৈরি হওয়া সম্ভব। যে যে ফ্যাক্টরগুলো রিয়াকশানকে প্রভাবিত করতে পারে, ল্যাবরেটরিতে সেই ফ্যাক্টরগুলোকে পরিবর্তন করে করে, নিউক্লিওটাইডের টাইপ পরিবর্তন করে করে, আরএনএর ব্যাকবোন, সুগার অ্যান্ড ফসফেটের উপাদান চেঞ্জ করে করে দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে আরএনএ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আরএনএ স্টেবল থাকছে। উপাদান আলাদা হবার কারণে মডার্ন সেলের পারমিয়েবিলিটি এবং প্রোটোসেলের পারমিয়েবিলিটির ভিতর অনেক পার্থক্য আছে। সেলের পারমিয়েবিলিটি মানে সেল মেমব্রেন কিছু কিছু জিনিসকে সেলের ভেতর ঢুকতে অ্যালাউ করে, আর কিছু কিছু জিনিসকে সেলের ভেতরে ঢুকতে অ্যালাউ করে না। সিলেক্টিভ কিছু অ্যাটমস অ্যান্ড মলিকুলসকে সেলের ভেতরে ঢুকতে দেবার এই এবিলিটিকে বলে সেলের পারমিয়েবিলিটি। এটা দেখা গেছে যে প্রোটোসেলের সেল মেমব্রেন ক্রস করে যে নিউক্লিওটাইড মলিকুলসগুলো প্রোটোসেলের ভেতরে ঢুকছে, সেই নিউক্লিওটাইডগুলো আরএনএর এনজাইমেটিক অ্যাক্টিভিটির কারণে পরপর যুক্ত হয়ে আরএনএর সাইজ গ্রো করছে। আরএনএ ডিভাইডেড হয়ে একটা থেকে দুটো, দুটো থেকে চারটেও হচ্ছে। সৃষ্টিকর্তায় বিশ্বাসী মানুষেরা বলে ডিএনএ বা আরএনএর ভেতরে ইনফরমেশন সাপ্লাই করেছে সৃষ্টিকর্তা। এই স্টেটমেন্টের কোনো প্রমাণ নেই, কোনো ভিত্তি নেই। প্রকৃতি কোনো টার্গেট নিয়ে এগোয় না। আরএনএতে নিউক্লিওটাইডের সিকোয়েন্সটাই হলো ইনফরমেশন। আরএনএতে নিউক্লিওটাইডের সিকোয়েন্স কেমন হবে প্রকৃতির এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স আরএনএকে স্থায়িত্ব দেয়, অর্থাৎ স্টেবিলিটি দেয়, মানে পরিবেশে টিকে থাকতে দেয়, আরএনএকে একটা থেকে দুটো হতে সাহায্য করে, সেই নিউক্লিওটাইডের সিকোয়েন্সের আরএনএগুলোই সময় প্রবাহে প্রবাহিত হবে, টিকে থাকবে, বাকিরা নষ্ট হয়ে যাবে। এটাই ন্যাচারাল সিলেকশন। ইনফরমেশন কাম ফ্রম ন্যাচারাল সিলেকশন, নট ফ্রম ক্রিয়েটার। আরএনএর এনজাইমেটিক অ্যাক্টিভিটির কারণে একটা থেকে দুটো আরএনএ তৈরি হবার সময় যদি কোনো এররের কারণে অথবা পরিবেশের অবস্থা পরিবর্তন হবার কারণে যদি কোনো আরএনএতে নিউক্লিওটাইডের সিকোয়েন্স পরিবর্তন হয়ে যায় এবং সেই পরিবর্তিত আরএনএর স্টেবিলিটি যদি কমে যায়, তাহলে সেই সেলগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। এবং নিউক্লিওটাইডের সিকোয়েন্সের যে পরিবর্তনের কারণে আরএনএর স্টেবিলিটি তথা সেলের স্টেবিলিটি বেড়ে যায়, তাহলে সেই পরিবর্তিত উন্নত সেলগুলো সামনের দিকে এগোতে থাকবে। অর্থাৎ এইভাবে অনুন্নত সেল থেকে উন্নত সেলের জন্ম হবে। এইভাবে জীবদেহে বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে। বিভিন্ন কারণে জীবদেহে বায়োকেমিক্যাল রিয়াকশানগুলোতে ভুল ত্রুটি হয়েছে। যে পরিবর্তনের কারণে জীবের পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে,
তারা বিলুপ্ত হয়ে গেছে এবং যে পরিবর্তনের কারণে জীবের পৃথিবীতে বেঁচে থাকা সহজ হয়ে গেছে, যে পরিবর্তনগুলো প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়েছে, তারা সামনের দিকে এগিয়ে চলেছে। উন্নত থেকে ক্রমশ উন্নততর জীব তৈরি হয়েছে। বিবর্তনের ফলে মানে মিউটেশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে রিফাইন্ড হতে হতে উন্নত জীবদেহ মানুষ তৈরি হয়েছে। সৃষ্টিকর্তা যদি মানুষের দেহ তৈরি করে থাকতো তাহলে মানুষের শরীরের ইন্টারনাল ডিজাইনিং 100% পারফেক্ট হতো। এই ধারণা করা স্বাভাবিক, কিন্তু মানুষের শরীরের ইন্টারনাল ডিজাইনিং মোটেও 100% পারফেক্ট নয়। কেন 100% পারফেক্ট নয় তার হাজার হাজার উদাহরণ দেওয়া সম্ভব। তার মধ্যে সবাই বুঝতে পারবে এমন একটা উদাহরণ হলো ক্যান্সার। মাঝে মধ্যেই আমাদের শরীরে ভুলভাল বায়োকেমিক্যাল রিয়াকশনের ফলে আমাদের ডিএনএর ভেতরে থাকা ইনফরমেশনই চেঞ্জ হয়ে যায়, যাকে মিউটেশন বলে। ফলে ক্যান্সার সেল তৈরি হয়, মানব দেহ ক্যান্সার রোগে আক্রান্ত হয়। এই ক্যান্সার সেলগুলো মানুষকে বেঁচে থাকতে বাধা দেয়, তাই মানুষের মৃত্যু হয়। কিন্তু মানুষের শরীরের ইমপারফেক্ট ডিজাইনিংয়ের কারণে, ডিএনএর ভেতরে ভুলভাল অ্যাক্টিভিটির কারণে তৈরি হওয়া এই ক্যান্সার সেলগুলো যদি আমাদের বেঁচে থাকতে সাহায্য করত, যদি মানুষের আয়ু 500 বছর বাড়িয়ে দিত, তাহলে আজ থেকে হাজার হাজার বছর পর বেশিরভাগ মানুষের শরীরে শুধুমাত্র ক্যান্সার সেলই থাকত। তখন এটা বলা সম্ভব হতো যে বিবর্তনের ফলে অল্প আয়ু সম্পন্ন মানুষ থেকে বেশি আয়ু সম্পন্ন মানুষের সৃষ্টি হয়েছে এবং বিবর্তনের ফলে নন ক্যান্সারাস সেল আছে এমন জীব থেকে ক্যান্সার সেলযুক্ত জীবের সৃষ্টি হয়েছে। বিবর্তনের কনসেপ্টটা বোঝানোর জন্য এই উদাহরণের সাহায্যটা নেওয়া হলো। নেচার রিলাই অন মিউটেশন অ্যান্ড সিলেকশন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু। আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।